আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আজকে চলে এসেছি আজকে আমাদের সাপ নিয়ে। তো সাপ বা স্নেক নিয়ে কথা বলতে। রাসেল ভাইপার বা দেশীয় চন্দ্রগোড়া নামে পরিচিত, কিন্তু নতুন বৈজ্ঞানিক নাম রাসেল ভাইপার। রাসেল ভাইপার নিয়ে বেশ একটা আলোচিত সমালোচিত ও সমালোচনার সৃষ্টি হচ্ছে। সাধারণ সাপ দেখলেই মানুষ ঘুরছে, এটা রাসেল ভাইপার মনে হয়। রাসেল ভাইপার মূলত আমাদের এই উপমহাদেশীয় একটি সাপ। আমাদের ভারতীয় উপমহাদেশীয় একটি সাপ। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আমাদের সুন্দরবনেও এরা আদি বাসস্থান রয়েছে। এটি আমাদের এই আমাদের এই সাবকন্টিনেন্টে বা উপমহাদেশীয় 4টি বিদেশজ সাপের মধ্যে একটি অন্যতম। তার বীজ রয়েছে প্রায় 100 100 না 200, 130, 120 থেকে প্রায় 250 মিলিগ্রামের মতন তার একটি পূর্ণবয়স্ক চন্দ্রগড়া সাপের বীজ, যা আমাদের জন্য বা যদি কোনো কোনো প্রাণীকে যদি আক্রমণ করে, তার লক্ষণীয় যে স্থানটি প্রচুর ব্যথা হবে, জ্বালাপোড়া করবে এবং রক্ত বের হবে, বমি হবে এবং তার সাথে আপনার লোহিত কণিকা, কিডনি ড্যামেজ, ফুসফুসে ক্ষতিগ্রস্ত হবে এবং এবং একটা পর্যায়ে আপনার মারা যাওয়া উপক্রম। রাসেল ভাইপার সাধারণ সাপ থেকে আলাদা। আজকে আমরা রাসেল ভাইপার তো আমাদের শঙ্খচূড়া বীজ সাইটোপ্লাজমে থাকে এবং তন্দ্রাভরা বীজ মানুষের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভারতীয় প্রথমে অ্যান্টিবডি একটি আবিষ্কার করে এবং পরবর্তীতে 2016 সালে শ্রীলঙ্কা একটি তন্দ্রাভরা একটি অ্যান্টিবডি আবিষ্কার করে। রাজগোকরা নামে পরিচিত, শঙ্খচূড়া বা রাজগোকরা নামে পরিচিত সুন্দরবনের সাপ। এটি সবচেয়ে বিচরণ সাপ, এটি নিয়েও আলোচনা করবো। রাজগোকরা হচ্ছে সুন্দরবনে একটি বিচরণ সাপ। শঙ্খচূড়া সবচেয়ে এটি শঙ্খের মতন, এটি রাসেল ভাইপার থেকেও বড়। এটি 18 সেন্টিমিটার এবং 18 ফুট এবং রাসেল ভাইপার 12 থেকে 13 ফুট। রাসেল ভাইপার থেকে বড় এবং সবচেয়ে বিচরণ সাপ। এর বিষক্রিয়া প্রায় রাসেল ভাইপার এটাও প্রায় 250 বা রাসেল ভাইপার 120 থেকে 250 মিলিগ্রাম তার পূর্ণবয়স্ক রাসেল ভাইপার থাকে এবং শঙ্খচূড়ায়ও তার বেশি, 250 বেশি এবং 120 বা 130 এর বেশি। শঙ্খচূড়া যেটা আছে সেটা প্রায় 240, 250 এরকম বীজ থাকে এবং এটি ততই সেনাই তন্ত্রে আঘাত হানে। তারপরে আক্রান্ত ব্যক্তির প্রায় 75% মৃত্যু হয়ে থাকে। এবং আমাদের এই শঙ্খচূড়া সবচেয়ে বিচরণ সাপ আমাকে রাজগোকরা নামে পরিচিত। এটি পাওয়া যায় আমাদের উপমহাদেশীয় তো পাওয়া যায়, এটা শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মায়ানমার, এই এলাকাগুলোতে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়াতে এই রাজগোকরা বা শঙ্খচূড়া দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে সাধারণ সাপ থেকে বা শঙ্খচূড়া থেকে রাসেল ভাইপার কেন আলাদা? সাধারণ সাপ যেখানে ডিম পাড়ে, আমরা তো জানি সাপ শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ড প্রাণী এবং তারা ডিম পাড়ে। সরীসৃপ জাতীয় প্রাণীগুলো আমরা প্রায় দেখি ডিম পাড়ে, গুই সাপ, কুমির সাপ, এইগুলা, কচ্ছপ। কিন্তু রাসেল ভাইপার বা আমাদের চন্দ্রগড়া সাপ এরা ডিম পারে না, এরা তাদের বাচ্চা প্রসব করে এবং এদের বাচ্চা সাধারণত
20 থেকে 40টি এবং কিছু কিছু ক্ষেত্রে 80টি বাচ্চাও তারা প্রসব করে থাকে। আর চন্দ্রাগড়া চাপের এটাই বিশেষ লক্ষণ সাধারণ চাপ থেকে। আর আমাদের শঙ্খচূড়া বা রাজকোকড়া এরা ডিম পাড়ে 28°C ডিম তা দেয় এবং এবং সেখান থেকে ডিম ফুটে বাচ্চা বের হয় এবং বাচ্চা তাড়াতাড়ি তারা খাদ্য সঞ্চয়তে চলে আসে। এখন প্রশ্ন আসি আমাদের চন্দ্রকোনা চাপ বা রাসেল ভাইপার নিয়ে বা আমাদের শঙ্খচূড়া সবচেয়ে বিশেষত রাজকোকড়া এদের বিষয়ে যেটা আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আর প্রথমত ভারতীয় একটি গবেষণা প্রতিষ্ঠান তারা এই চন্দ্রকোড়া নিয়ে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করেছিল এবং সর্বশেষ 2016 সালে শ্রীলঙ্কাও এর একটি অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করেছিল এবং তাদের গবেষণা দেখা যায় এই পর্যন্তই গবেষণা সূত্রে জানা গেছে। আমাদের যেটা এবং আমাদের যেটা সতর্ক থাকার বিষয় যে কোনো চাপ আমরা মারবো না, কিন্তু চাপের জন্য সতর্ক রাখবো, কার্বলিক অ্যাসিড রাখবো ঘরে এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এখন বর্ষাকাল, একটা কথা বলছি, রাসেল ভাইপার সাধারণত মে মাসে শেষের দিক থেকেই তারা বাচ্চা প্রসব করে। আর চন্দ্রাগড়া চাপের কথা, চন্দ্রাগড়া তো রাসেল ভাইপারই। আর তো সংকোচিত যেটা 28°C তারা করে, বিশেষ করে গরমকালের দিকে 28, গরমের মাঝামাঝির দিকে 28° তাপমাত্রা। এই ছিল আমাদের এই চাপ পর্ব। এছাড়া আমাদের বাংলাতে আরো চাপ আছে, অজগর পাহাড়ি অঞ্চল বা সুন্দরবনে দেখা যায়। তারপর আমাদের কেউটে, জোড়া চাপ, গাইছো চাপ যেগুলো গাছে থাকে উড়ে উড়ে বেড়ায়, বা ছোট ছোট সিলি চাপ, এই ধরনের চাপ স্বাভাবিক মাত্রায় কিছু মিলিগ্রাম বীজ থাকে থাকে। আর সাপে আক্রান্ত ব্যক্তির তো আমরা প্রথমেই জানি যে যেখান থেকে হবে তার আপনার প্রায় 1 বিঘে বা 4 আঙ্গুল বা 1 বিঘে 4 আঙ্গুল থেকে আমরা বান্ধন দেব। আবার গলায় আবার কামড়ালে আপনি গলায় বান্ধন দেবেন দিয়ে দাঁত যুদ্ধ মারা যাবেন, এটা কিন্তু না। আপনার গলায় কামড়ালে সেক্ষেত্রে আপনার যদি হায়াত থাকে তাই আপনি দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে গেলে ইনশাল্লাহ। আর আপনার যেটা বান্ধন দেব এবং ওই ক্ষত স্থানটাকে আমরা কেটে বিষাদা রক্তটাকে বের করে দেব এবং দ্রুত চিকিৎসকের কাছে যাব এবং ওই চিকিৎসকের কাছে ওই চাপের অ্যান্টিবডি যদি থাকে সেই ক্ষেত্রে আপনার ইনজেকশনের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা সুস্থ বলবেন। এই ছিল আজকে আমাদের সাপ পর্ব। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে সাপ সম্পর্কিত তো নানা ভিডিও বা বিভ্রান্তি ছড়া ছিল, যার